আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পৃথিবীতে যেখান থেকে আমাদের ওয়াসিলিস 24 এর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। দর্শক, আজও আপনাদের জন্য পরিবেশন করছি বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। আজ আপনাদের সাথে কথা বলবো মধ্যপ্রাচ্য নিয়ে, ইরান এবং আমেরিকার অবস্থা নিয়ে, পাশাপাশি কথা বলবো বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে। দর্শক, শুরু করছি প্রথমে আন্তর্জাতিক বিষয় নিয়ে। বর্তমানে ইরানে আবারও চলছে যুদ্ধ, অর্থাৎ হামলা পাল্টা হামলা। মাঝে 24 ঘন্টার জন্য যদিও হামলাটা বন্ধ থাকে দুপক্ষ থেকে, অর্থাৎ কাতার এবং ওমানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরান যদি একে অপরের প্রতি হামলা বন্ধ রাখে, তবে গতকাল রাত্রে আবারও কিন্তু ইরানে হামলা হয়েছে। দর্শক, দুপক্ষই যদিও হামলা বন্ধ রাখার কথা বলে থাকে, তাহলে কেন আবার হামলা হলো সে বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্যটা উপস্থাপন করব। প্রিয় দর্শক, তার আগে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে আমাদের কথাগুলো আরো দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আলোচনা। দর্শক, গতকাল রাতেও ইরানের প্রায় 100-রও বেশি স্পটে, অর্থাৎ টার্গেটে মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা করে এবং অনেকগুলি ক্রুজ মিসাইল হামলা করে, বিভিন্ন ইরানি তথ্য থেকে আমরা জানতে পেরেছি। দর্শক, এই হামলার পিছনে আমেরিকা কারণ দেখিয়েছে যে হরমুজে আরেকটি নতুন জাহাজ ইরান আক্রমণ করেছিল। দর্শক, আমেরিকার এই কারণটা কিন্তু সত্য। ইরানের পক্ষ থেকে তার সত্যতা যাচাই করা হয়েছে। ইরান বলেছে যে ওমানের উপকূল ঘেঁষে আমেরিকার দেখানো রুটে একটি জাহাজ সেখানে দিয়ে যাচ্ছিল। সেই জাহাজকে ইরানের পক্ষ থেকে সতর্কতা সংকেত দেওয়া হয়। সেই সতর্কতা সংকেত অমান্য করে এই জাহাজ যখন আবার চলছিল, তখন আবার সতর্কতা সংকেত দেওয়া হয়। এরপর সে জাহাজ সতর্কতা সংকেত অমান্য করে আবারও সেদিকে এগোতে থাকে। অর্থাৎ ইরানের দেখানো রুটে না গিয়ে ওমান সাগরের কূল দিয়ে সে জাহাজ হরমুজ প্রণালীকে অতিক্রম করার চেষ্টা করছিল। ইরান যখন আবার সতর্কতা সংকেত পাঠায়, তখন সে জাহাজ সে সতর্কতা সংকেতের কোনো আনসার না দিয়ে সে তার পথ ধরে চলতে থাকে। তখন ইরান বাধ্য হয়ে সে জাহাজে ড্রোন হামলা চালায়। আর এরই জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে প্রায় 100-টিরও বেশি টার্গেটে গতকাল রাত্রে হামলা চালায়। এই হামলার জবাবে ইরান আজকে মধ্যপ্রাচ্যের প্রায় 5টি দেশে আমেরিকার বিভিন্ন টার্গেটে মারাত্মকভাবে মিসাইল হামলা চালায়। কাতার থেকে যে তথ্য পাওয়া গেছে, সে তথ্যে বলা হচ্ছে যে কাতারের মার্কিন ঘাঁটিতে আর তেমন কিছু অবশিষ্ট নেই বলে বলা হচ্ছে। পুরো ছাই হয়ে গেছে। তবে সেনাবাহিনী, মার্কিনের যে সমস্ত সেনাবাহিনী ছিল, তারা আবারও আগের মতো বিগত 40 দিনের যুদ্ধের মতো বিভিন্ন জায়গায় গণমাধ্যম, অর্থাৎ জনগণ যেখানে থাকে, কাতারের জনগণ ওইসব এলাকায় তারা ঢুকে গেছে। একই অবস্থা হয়েছে কুয়েতেও। এবার গতকালকে পাল্টা হামলায় ইরান কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করেছে আবারও জর্ডানে আমেরিকার পক্ষ থেকে সেখানে সামরিক রসদ সহ অনেক সেনা সদস্য সেখানে জড়ো করা হয়েছিল ইরানের স্থলযুদ্ধ করার উদ্দেশ্যে। ঠিক জর্ডানে কিন্তু মারাত্মক আক্রমণ করা হয়েছে। গত কয়েকদিনের আক্রমণে এবং গতকালকের আক্রমণে জর্ডানকে কিন্তু ইরান টার্গেট করেছে বেশি। তবে এখানে আরেকটা কথা, তা হলো ওমানকেও কিন্তু গতকালকে ইরান আক্রমণ করেছে। যদিও ওমানের সাথে ইরানের ভালো সম্পর্ক, প্লাস হরমুজে দু দেশেরই কিন্তু অংশীদারতার ভিত্তিতে এই হরমুজ নিয়ন্ত্রণ করা হবে, বারবার ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে ওমানে কেন আক্রমণ করা হয়েছে ইরানের পক্ষ থেকে, সে বিষয়ে কিন্তু কথা উঠে এসেছে। দর্শক, এখানে ইরানের পক্ষ থেকে ওমানে কেন আক্রমণ করা হয়েছে সে বিষয়ে যদি কোনো ক্লিয়ার কোনো বক্তব্য আসেনি, তবে একটা বিষয় সত্য যে ওমানকে কনভিন্স করে এবং ওমান উপকূলের তীর ঘেঁষে কিন্তু যে জাহাজটি যাচ্ছিল, সে জাহাজে কিন্তু ইরান আক্রমণ করেছে। অর্থাৎ ওমান যদি ইরানের সাথে একসাথে জোটবদ্ধ হয়ে হরমুজ নিয়ন্ত্রণের কাজ করছিল, তাহলে
ওমানের তিল ঘেঁষে কেন মার্কিন আজ্ঞাবহ জাহাজ বা মার্কিনীদের অনুমতি নিয়ে, মার্কিনের পরামর্শ নিয়ে, মার্কিনীদের দেখানো পথে ওমান উপকূল ঘেঁষে সে জাহাজটি কেন পার হবে? তাহলে কি বোঝাচ্ছে না এখানে ওমানের সাথে মার্কিনদের যোগসূত্র বা যোগাযোগ আছে? ইভেন সবচেয়ে বড় কথা হলো, ওমানের যে স্পটে ইরান আক্রমণ করেছে সেখানে মার্কিন বাহিনীদের গোপন একটা ঘাঁটি করা হয়েছে, যে ঘাঁটি থেকে তারা হরমুজকে কন্ট্রোল করার জন্য তারা সেই ঘাঁটিটা সেখানে স্থাপন করেছে। এবং এই বিষয়ে ওমানের তরফ থেকে যেটা জানা যায়, অভ্যন্তরীণভাবে ওমান হয়তো বা সরাসরি কোনো কথা না বললেও অভ্যন্তরীণভাবে ওমান বিভিন্ন জায়গায় বলেছে যে মার্কিনীদের চাপে ওমান সেই ব্যবস্থা, অর্থাৎ সে ধরনের ঘাঁটি বা সেখানে মার্কিনী ড্রোন বা মার্কিনের কোনো সেনাবাহিনীর অস্ত্র রাখার জন্য ব্যবস্থা না করে তারা পারেনি, কারণ তারা চাপের শিকার, চাপের মুখে তারা সে ব্যবস্থা করতে বাধ্য হয়েছে। অর্থাৎ একটা সাময়িক ঘাঁটির মতো করে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল, ঠিক সেই অবস্থানে কিন্তু ইরান মিসাইল হিট করেছে। তো এদিকে মূল কথা হলো, আসলে ওমান সরকার এই বিষয়ে ইরানের প্রতি খুশি বা নাখোশ এমন কোনো কিছু নয়, সেটা ইরান ভালো করে বোঝে। এবং এর আগে, অর্থাৎ আক্রমণের আগের দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিন্তু ওমান সফর করেছেন। ওমানের সাথে হুরমুজ নিয়ন্ত্রণের বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে। ঠিক এরপরও কেন ওমান আক্রমণ করা হয়েছে সে বিষয়টা কিন্তু বিশ্লেষকদের সামনে একটা প্রশ্ন ছিল। তো তারা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখলেন যে আসলে ওমানও নিরুপায়, ওমান মার্কিনের চাপের মুখে তাদেরকে এই তাদের ওমান উপকূলের জায়গাটা ব্যবহার করতে তাদেরকে যেতে বাধ্য হয়েছে। প্লাস ঠিক সেই জায়গায় কিন্তু ইরান আক্রমণ করেছে, যেখান থেকে হরমুজ নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন বাহিনী তাদের সেখানে একটা আখড়া গড়ে তুলেছিল। দর্শক, এই ছিল মধ্যপ্রাচ্যের আজকের মোটামুটি হামলা পাল্টা হামলার বিষয়। তবে এখন কিন্তু হরমুজ প্রণালী বন্ধ, যে হরমুজ দিয়ে এখন একটি জাহাজ আর পার হচ্ছে না। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলি কোনো জাহাজে সেখান থেকে পার করার কোনো ছাড়পত্র, কোনো রকমের ক্লিয়ারেন্স, কোনো রকমের সুযোগ ইরানের পক্ষ থেকে থাকবে না বলে ইরান সাফ সাফ জানিয়ে দিয়েছে। তবে ইরানের নিয়ন্ত্রণ স্বীকার করে, ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে ইরানকে সেই বিষয়ে যদি মেনটেন্যান্স, হরমুজ প্রণালী দিয়ে পারাপারের জন্য মেনটেন্যান্সের পয়সা দিয়ে যদি কোনো জাহাজ যেতে চায়, তাহলে ইরান হয়তো বা সেটা ছাড় দিতে পারবে, তাও মার্কিন এবং ইসরায়েলের কোনো জাহাজ নয়। ইতিমধ্যেই ইউরোপীয়দের, অর্থাৎ পশ্চিমাদের অনেকগুলি দেশই কিন্তু ইরানের সাথে তাদের এই হরমুজ প্রণালীর মেনটেন্যান্স চার্জ দিয়ে জাহাজ পারাপার করতে রাজি হয়েছে। এই বিষয়ে ইরানের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য না আসলে ইরান কিন্তু ঢালাওভাবে কোনো দেশের নাম উল্লেখ না করে ঢালাওভাবে বলেছে যে ইউরোপের অনেক দেশ তাদের সাথে কথা বলেছে, তারা তাদের মেনটেন্যান্স খরচ দিয়ে জাহাজ পারাপার করতে তারা রাজি হয়েছে। কারণ তারা কেউ নিজ দেশে তাদের তেলের দামের যে উদ্যোগী তারা চায় না। বাজার ব্যবস্থা তারা তাদের বিশেষ করে যে হঠাৎ করে যে দাম বেড়ে যায়, দাম অনেক ঊর্ধ্বে চলে যায়, সবকিছুর দামের সাথে কিন্তু তাদের পাবলিকদের একটা সন্তুষ্টি বিষয় আছে, রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। ইউরোপের সরকার কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। তারা চায় না তাদের দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক বা তাদের দ্রব্যমূল্য দ্রুতই হোক, জনগণের সন্তুষ্ট থাকুক, জনরস তৈরি হোক। সে বিষয়ে তারা আগে থেকেই প্রয়োজনে ইরানের যে সার্ভিস চার্জ আছে, সার্ভিস চার্জ দিয়ে তারা তাদের জাহাজগুলি কিন্তু পারাপারে তারা সম্মত হয়েছে এবং ইরানি কর্তৃপক্ষের সাথে তারা রীতিমতো যোগাযোগ রাখছে। এখানে দর্শক, খেলাটা একটু পাল্টে গেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে হম্বিতম্বি ছিল ইউরোপীয়দের নিয়ে, ইউরোপ সরকারদেরকে নিয়ে, ইউরোপের যে অনেকগুলি দেশ আছে, প্রায় 27টি কান্ট্রির সরকার নিয়ে তারা যে ন্যাটো করেছে, ওই ন্যাটোর অনেক সদস্যই কিন্তু এখন ইরানদেরকে, অর্থাৎ ইরানের হরমুজ প্রণালীর এই ইরানি কর্তৃপক্ষকে তাদের মেনটেন্যান্সের টাকা দিয়ে জাহাজ তাদের পারাপার করতে রাজি হয়েছে। দর্শক, এখন একা আমেরিকা বা তার কয়েকজন মিত্র হরমুজকে নিয়ে হামলা পাল্টা হামলা চালিয়ে কি করতে পারবে সেটা এখন সময়ের অপেক্ষা, অর্থাৎ জবাবদিহিতা করার সময় দিবে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আমেরিকা কতদিন এরকম পাল্টা হামলা চালায় সেটাও ইরান প্রস্তুত। ইরান দেখতে চায় যে আমেরিকা এভাবে কতদিন থাকতে পারে। দর্শক, সব দিক দিয়ে একটা বিষয়ে চিন্তা করলে তা হলো
দরিদ্র কান্ট্রি যারা বা উন্নয়নশীল দেশ যারা আছে আমাদের বাংলাদেশের মতো, তাদেরই কিন্তু সমস্যাটা হবে বেশি ভবিষ্যতে। আর আরব দেশের কিছু মুরতাদ রাষ্ট্র আছে যারা কথায় কথায় হয়তো বা ইরানের সাথে উপর দিয়ে ভালো ভালো দেখাচ্ছে, কিন্তু ভেতরে সম্পূর্ণ ইরানের বিপরীত কাজ করছে। তাদের কিন্তু অবস্থা তেমন একটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না। দর্শক, এবার আসছি, এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়ার কোনো উপায় আসলে আছে কিনা। উত্তরণ হওয়ার জন্য আলোচনা এবং সমালোচনার যে টেবিল আছে, সে দরজা সবসময় খোলা আছে। সেটা ইরানরা বলছে খোলা আছে, আমেরিকা বলছে খোলা আছে। আসলে কিন্তু বারবার আলোচনার টেবিলে বসে আলোচনার কথা বলে চুক্তি করে সেই চুক্তি মানে না বা মানবে না বলে যারা ঘোষণা দিচ্ছে, তাদের সাথে কি আবার ইরান চুক্তিতে যাবে বলে মনে হচ্ছে? সে বিষয়টা মনে হয় আর সম্ভব হবে না, কারণ মোস্তফা খামেনির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আছে যে তারা প্রতিশোধ চায়, প্রতিশোধ নিবে। তিনি ইরানি জনগণের পালস বোঝেন এবং পালস বোঝাই কিন্তু তিনি এতদিন, যদিও পর্দার আড়ালে ছিলেন, কোনো মিডিয়া আসেননি, তার পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি, তবে বর্তমানে তিনি কথা বলছেন অনেকদিন পর। তার সর্বোচ্চ ধর্মীয় নেতার অর্থাৎ ইরানের আয়াতুল্লাহ আসনে বসে তিনি এতদিন কোনো কথাই বলেননি। তার পিতার দাফন কাজ শেষের 2 দিন পর, তৃতীয় দিন তিনি এই প্রথম ব্রিফিংস দেন মিডিয়াতে যে ইরানি জনগণ এই তাদের সর্বোচ্চ নেতার হত্যার বদলা নিবে। আর এই বদলা তারা থাকুক বা না থাকুক, অর্থাৎ মোস্তফা খামেনি থাকুক বা না থাকুক, এই মোস্তফা খামেনির সরকার থাকুক বা না থাকুক, এই বদলা তারা নিবেই। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আসলে ইরানিদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে তারা চিন্তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কতদিন এভাবে তাদের সাথে হামলা পাল্টার খেলা খেলতে পারে, সেটা তারা দেখতে চায়। সে বিষয়ে তারা প্রস্তুত। দর্শক, আসছে দিনগুলিতে সময় বলে দিবে আসলে পরিস্থিতি কোন দিকে আছে। তবে বিশ্ব পরিস্থিতির দিকে তাল মিলিয়ে বাংলাদেশের কি প্রস্তুতি আছে, সেটা দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। সেই প্রশ্নের উত্তরটি আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি এবার বাংলাদেশের খবরে আসি। দর্শক, বাংলাদেশে প্রায় বিগত 1 সপ্তাহ ধরে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন এলাকাতে মানুষ পানিবন্দী। অধিক বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলো কিন্তু পাহাড়ি ঢলে অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন মিডিয়াতে আপনারা সে দৃশ্যটা দেখছেন। আমরা সে দৃশ্য হয়তো কপি করে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ কপি করতে গেলে ইউটিউব চ্যানেলের যে রুলস আছে, সেই রুলসের মধ্যে আমাদের অনেক বিষয় আছে, তা হয়তো তোমরা করতে পারি না। তারপরও চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদেরকে কিছু দেখাতে। তো বাংলাদেশে এ পর্যন্ত ধারণা করা হচ্ছে বেসরকারি জরিপে প্রায় 50,000-এর অধিক ব্যক্তি পানিবন্দী আছে। সরকার তরফ থেকে বিভিন্ন জেলায় তাদের টিম কাজ করছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে তাদের জন্য খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্র এবং তাদের আশ্রয়স্থল নেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থাপনা করা হয়েছে। তবে টানা বৃষ্টি বর্ষণ হয়তো বা আজকে এবং আগামীকালও চলতে পারে, বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তো চট্টগ্রামের ওই সকল জেলা সহ ইতিমধ্যে ঝুঁকির মধ্যে আছে ফেনী, কুমিল্লা সহ দেশের আরো প্রায় 10-12টি জেলা, যে জায়গাগুলোতে পানির পরিস্থিতি বর্তমানে অভ্যন্তরীণ নদীগুলোতে কিন্তু বিপদসীমার উপর দিয়ে আবার বিপদসীমার কাছাকাছি অবস্থায় অনেক নদী প্রবাহিত হচ্ছে। অর্থাৎ 2024-এ যে আমরা সেপ্টেম্বরে যে আমরা বন্যা দেখেছি, সে বন্যা আবারও কি বাংলাদেশে আসছে কিনা বা বাংলাদেশে সেই ধরনের বন্যার কবলে পড়ে কিনা, সেই টেনশনে কিন্তু আছে বাংলার সাধারণ মানুষ। দর্শক, আজ এ পর্যন্তই। আরো নতুন তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সাথে প্রতিদিনের এই ফোকাস লিস্ট 24 এর প্রোগ্রামে। আবারও আপনাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।